অপো মার্কেটে আরও একটা চমৎকার ফোন নিয়ে হাজির করলো আমাদের সামনে অপো রেনো 13F। এই ফোনটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ করতেই বিশাল একটা হাইপ সৃষ্টি করছে, কারণ এই ফোনটাতে রয়েছে IP69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ, যার ফলে আপনি সুইমিং করতে পারবেন একদম নিশ্চিন্তে এবং এটার সাথে কিন্তু আপনি ফটোগ্রাফিও করতে পারবেন। আরও থাকছে এআর ইউজ টু অনেক দারুণ সব ফিচার। এর সাথে সাথে এই ফোনটাতে কিন্তু আপনি খুবই দারুণ স্পেসিফিকেশন পাচ্ছেন, মানে পারফরমেন্সের দিক থেকে, ডিসপ্লের দিক থেকে, ক্যামেরার দিক থেকে, সব দিক থেকে টপ নচ কোয়ালিটির হলেও কিছু কিছু জিনিসের জায়গায় কিন্তু বেশ খানিকটা কন্ট্রোভার্সি রয়েছে। সেগুলো জিনিস নিয়ে আপনাদের সামনে ইন ডিটেলসে আলোচনা করব এবং এই ফোনটার রেট রাখা হচ্ছে বর্তমানে 34,999 টাকা, যেটা থাকছে 8GB র্যাম এবং 256GB স্টোরেজ। সো সব মিলিয়ে এই ফোনটা এই প্রাইসের মধ্যে কেনা কতটুকু যুক্তিযুক্ত। সো আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে যারা অ্যাটলিস্ট এই ফোনটা কিনবেন ভাবছেন এবং অলরেডি ডিসিশন মেক করে ফেলেছেন। সো বরাবরের মতোই আমি রয়েছি পারভেজ হাসান আর আপনারা দেখছিলেন পিএইচ জোন। একটু মতো মিস না করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চলুন শুরু করা যাক আজকের রেনো 13F এই ফোনটার ডিটেলস রিভিউ। ফোনটার ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ফোনটার ডিজাইন কিন্তু খুবই চমৎকার, মানে ডিজাইন প্যাটার্নটা দেখলে হয়তো আপনার কাছে খুব বেশি আনকমন মনে হবে না, কমন সেন্টিকই রেখেছে, বাট দেখতে কিন্তু খুবই সিমেন্টিক এবং বেশ সাদামাটাই বলতে পারেন। তবে এই ফোনটার বিল কোয়ালিটি মোটামুটি আমার কাছে স্ট্রংই মনে হচ্ছে, এক হাতে ইউজ করে যথেষ্ট ভালো লাগে এবং বেশ দারুণ একটা ফিল পাওয়া যায়। এবং এই ফোনটার পিছন দিকে একটা প্যাটার্ন ইউজ করা হচ্ছে এবং বেশ রিফ্লেক্ট করে এবং দেখতে অনেকটা প্রজাপতির ন্যায় মনে হয় এবং প্রজাপতির অ্যাশের মতোই একটা সিস্টেম করেছে। অ্যান্ড এই ফোনটার পিছন দিকে আপনি দেখতে ক্যামেরা মডিউল রয়েছে, এই ক্যামেরা মডিউলের মধ্যে বেশ কার্যকরী কিছু ক্যামেরা দিয়েছে, মানে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, আলট্রা ওয়াইড লেন্সও আছে, মোটামুটি কার্যকরী কিছু লেন্স দেওয়া। অ্যান্ড এই ফোনটাতে কিন্তু আপনি টোটাল ম্যাটেরিয়ালস কিন্তু প্লাস্টিক পাবেন, বাট পিছনের দিকে কিন্তু একটা গ্লাস্টিক বডিতে আছে, বেশ চকচক করে এবং ফ্রেমটাও প্লাস্টিক, বাট দেখতে কিন্তু অনেকটা মেটাল ভাইব দেয়। অ্যান্ড ফোনটার পোর্শন বাটন সেকশনে সকল রকম গুরুত্বপূর্ণ পোর্শন বাটন দেখতে পেলেও পাবেন না 3.5mm হেডফোন জ্যাক। এছাড়া ফোনটার কিন্তু থিকনেসটা কিন্তু খুবই কম, মানে মাত্র 7.76 মিলিমিটার এবং এটার ওয়েট কিন্তু প্রায় 162 গ্রামের মতো। সো অনেকটাই লাইট ওয়েট একটা ফোন। এটাতে 3টি কালার ভেরিয়েন্ট পাচ্ছেন, একটি হচ্ছে গ্রাফাইট গ্রে, স্কাইলাইট ব্লু অ্যান্ড প্লাম পার্পল। প্রত্যেকটি কালারই কিন্তু দিন শেষে আপনাকে আকৃষ্ট করতে বাধ্য। অ্যান্ড সবচেয়ে আলোচনার যে বিষয় সেটা হচ্ছে IP69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ আছে, ওয়াটার প্রুফ। সো খুব গভীর পানির মধ্যে কিন্তু আপনি এই ফোনটা ইজিলি ইউজ করতে পারবেন এবং আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও করতে পারবেন। সব মিলে এটার ফটোগ্রাফি বিষয়টা আমরা ডিটেলসে ফটোগ্রাফি সেক্টরেই কথা বলবো। অ্যান্ড এই ফোনটার পিছন থেকে সামনের দিকে এসে তাকাইলে দেখতে পাবেন যে পাঞ্চল কাটআউটের মাধ্যমে খুবই সিমেন্টিক একটা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হচ্ছে, যেটা 6.67 ইঞ্চি। সো মোটামুটি স্ক্রিন টু বডি রেশিও খুবই হালকা পাতলা এবং খুব ন্যারো বেজেলি বলা যায়। তবে বাজেট সেগমেন্টে চিন্তা করলে যদি অফিসিয়ালভাবে চিন্তা করেন তাহলে অ্যাটলিস্ট ঠিকঠাক রয়েছে। এবং এটার 1080x2400 পিক্সেল ইউজ করা হয়েছে এবং 394 PPI ডেনসিটি এবং এটার স্ক্রিন টু বডি রেশিও প্রায় 92.2%। সো বুঝতে পারছেন মোটামুটি খুবই সিমেন্টিক। এবং এটার কিন্তু আপনি পাঞ্চল কাটআউট ডিসপ্লেটা খুবই চমৎকার লাগে, বেশ ন্যারো একটা পাঞ্চল। সো এটাতে 1200 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস পাবেন। সো ডিরেক্ট সানলাইটে ডিসপ্লেটা আপনি খুব একটা স্ট্রাগল পোহাতে হবে না, মোটামুটি ভালোভাবে এই ডিসপ্লেটা দেখা যায় এবং কাজে লাগানো যায়। এবং HDR10+ সাপোর্ট পাওয়ার ফলে আপনি দেখা যাচ্ছে স্ট্রিমিং খুবই দারুণভাবে করতে পারবেন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট হওয়ার ফলে আপনি খুবই স্মুথভাবে এই ডিসপ্লেটা ইউজ করতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা, এই ফোনটার ডিসপ্লের কালার কন্ট্রাস্ট এবং ভিউইং অ্যাঙ্গেলটা খুবই জোস ছিল। যারা বেশি কন্টেন্ট ওয়াচিং করে থাকেন সো তাদের জন্য কিন্তু এই ডিসপ্লেটা খুবই চমৎকার, মানে বেশি ভিডিওগ্রাফি করে থাকেন, নাটক সিনেমা দেখে থাকেন, তাদের জন্য আই থিঙ্ক এটা খুবই পাঞ্চি একটা ডিসপ্লে বলতে পারেন। এবং আপনার ন্যাচারাল যে ডিসপ্লে করে থাকে তার সাথে একটু ভিভিড কালার দেয়, যার ফলে দেখতে কিন্তু খুব আই ক্যাচি মনে হয় এবং বেশ আরামদায়ক। এই ফোনটার ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে AGC DT Star 2। সো এটা নিয়ে অতটা ক্লিয়ার না, এর জন্য অবশ্যই একটা প্রোটেক্টর মাস্ট ইউজ করাটা উচিত। ওয়েল, এবার আমরা যদি একটু ফোনটার পারফরমেন্স নিয়ে আলোচনা করি তাহলে এই ফোনটার অ্যান্ড্রয়েড ভার্সনে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 15 অ্যান্ড এই ফোনটাতে কালার ওয়াইজও 15 পাচ্ছেন। সো কালার ওয়াইজ ভার্সনটা কিন্তু অনেকটা অপটিমাইজ এবং বেশ নিট অ্যান্ড ক্লিন একটা ইউআই এর মধ্যে অন্যতম একটা ইউআই বলতে পারেন। এবং অ্যান্ড্রয়েড ভার্সন 15 মোটামুটি এখন যেহেতু নতুন, সো এটা অপটিমাইজ হতে আর একটু সময় লাগবে। সো মোটামুটি অ্যাজ ইউজুয়াল। এবং এটার প্রসেসর হিসেবে ইউজ করা হচ্ছে মিডিয়াটেকের হেলিও G100। সো এই চিপসেট কিন্তু আমরা মোটামুটি 21-22 হাজার টাকার ফোনগুলোতে দেখে থাকি। সো 35,000 টাকা ফোনে G100 চিপসেটটা বেশ খানিকটা বেমানানি বলতে পারেন। সো অবশ্যই এটা অনেকটাই বেমানান। সো এই ফোনটার প্রাইস অনুযায়ী এই চিপসেটটা আসলে একটু বেমানান। সো এটা যদি স্ন্যাপড্রাগন প্রসেসর আমরা দেখতে পারতাম অথবা মিডিয়াটেকের যদি আমরা ডায়মেনসিটি প্রসেসরগুলো কিছু দেখতে পারতাম তাহলে আই থিঙ্ক এর চেয়ে তো বেটার পারফরমেন্স আমরা হয়তো বা পেতে পারতাম। সো এই ফোনটা মোটামুটি যারা ক্যাজুয়াল গেমিং করে থাকেন বা মাল্টিমিডিয়া কনজিউম করে থাকেন এবং ডে টু ডে টাস্ক এগুলো করতে চাচ্ছেন, একসাথে অনেকগুলো অ্যাপস ইউজ করতে চান বা অফিসিয়াল কাজকর্ম করেন, তাদের জন্য আই থিঙ্ক এই ফোনটা মনে হয় একটা পারফেক্ট। সো আসলে ইউজারের উপর ডিপেন্ড করবে যে আসলে আপনি কেমন ধরনের ইউজার এবং আপনি কী ধরনের জিনিসগুলো বেশি ইউজ করে থাকেন। সো অ্যাজ এ নর্মাল ইউজার হিসেবে আমার মনে হয়
চিপসেটটা খুব একটা খারাপ না, মানে G100 মোটামুটি একটা স্টেবল পারফরমেন্স প্রোভাইড করে থাকে এবং G99 এবং G100 চিপসেট কিন্তু সিমিলার। সো মোটামুটি যারা ক্যাজুয়াল গেম করে থাকেন, দেখা যাচ্ছে ফ্রি ফায়ার, পাবজি এগুলো মোটামুটি লো সেটিংসে বা মোটামুটি খেলতে পারবেন। তবে দেখা যাচ্ছে হাই গেমার যারা রয়েছেন, খুব বেশি টাফ অ্যান্ড টাফ ইউজ করে থাকেন, তো তাদের জন্য আসলে এই চিপসেটটা খুব একটা কমফোর্টেবল না। তবে যদি আপনি চিন্তা করেন যে আপনার যে নর্মাল ইউজার, তো আপনার মোটামুটি দেখা যাচ্ছে ক্যাজুয়াল কাজ করেন, অফিসিয়াল কাজকর্ম করেন, মোর ফটোগ্রাফি করেন, ভিডিওগ্রাফি করেন এবং ফোনটার ডিসপ্লেটা খুবই দারুণ চাচ্ছেন, তাদের জন্য আই থিঙ্ক এই ফোনটা খুব একটা খারাপ ডিল হবে না। এবং এই ফোনটাতে র্যাম ভেরিয়েন্টও পাচ্ছেন কিন্তু খুবই সুন্দর, মানে 8GB র্যাম পাচ্ছেন যেটা LPDDR4X র্যাম এবং UFS 2.0 স্টোরেজ টাইপ পাচ্ছেন যেটা 256GB। সো UFS 2.0 স্টোরেজ টাইপটা আমার কাছে একটু বেমানান মনে হচ্ছে, এর চাইতে বেটার স্টোরেজ টাইপ দিলে কিন্তু আমরা রিড রাইট স্পিডটা কিন্তু এর চাইতে বেটার পেতাম। এবং র্যাম ভেরিয়েন্টে যদি আপনি র্যাম ম্যানেজমেন্টের কথা বলেন, তাহলে একসাথে অনেকগুলো অ্যাপস কিন্তু আপনি একসাথে ইউজ করতে পারবেন, মাল্টিটাস্কিংয়ে খুব একটা হ্যাজেল পোহাতে হয় নাই, তবে ক্র্যাশ করার প্রবলতা খুবই কম। সো এটার UI পারফরমেন্স এবং এই ফোনটার যে চিপসেট হ্যান্ডেল এবং এটার যে র্যাম ম্যানেজমেন্ট মোটামুটি ভালো ছিল। তবে একটা সময় যে অনেকক্ষণ পর যদি আপনি কোনো আগের অ্যাপস আপনি ওপেন করতে চান, তো সেই ক্ষেত্রে 2-1 অ্যাপস কিন্তু ক্র্যাশ করার দেখা যায়। তো সব মিলিয়ে এই ফোনটার পারফরমেন্স কিন্তু খুব মানে আহামরি তেমন কিছু না, মোটামুটি এভারেজ টাইপের বলা যেতে পারে। এবার আমরা যদি একটু ক্যামেরার দিকে ঝুঁকি, তাহলে এই ফোনটা কিন্তু আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছি, যার মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেল অ্যান্ড এটার অ্যাপাচার লেভেল কিন্তু 1.8 এবং সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড এবং এর সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স। তো তিনটি ক্যামেরায় মোটামুটি এবারের অ্যালগোরিদমে মোটামুটি কার্যকরী। সো তিনটা দিয়ে কিন্তু আপনি ভালো ফটোগ্রাফি করতে পারবেন। অ্যান্ড মেইন ক্যামেরা নিয়ে কথা যদি আমরা বলতে চাই, তাহলে প্রাইমারি ক্যামেরা দিয়ে আপনি মোটামুটি ভালো পিকচার ক্যাপচার করতে পারেন, বেশ অর্ম টাইপের পিকচার ক্যাপচার করে থাকে এবং ভালো লাইটের কন্ডিশনে কিন্তু ভালো ডিটেলসও ধরতে পারে এবং ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলিংটা কিন্তু মেইন ক্যামেরাতে ভালো পাওয়া যায়। সো এটার যে ডেপ সেন্সর, সো প্রোটের মধ্যেও কিন্তু মোটামুটি ভালো এইচডি রেশন ধরতে পারে অ্যান্ড দেখা যাচ্ছে কালার শিফটিং অতটা দেখা যায় না, তবে মাঝে মাঝে দেখা যাচ্ছে এইচডি রেশনে একটু প্রবলেম বা মিসম্যাচ করে। সো এটা আসলে সফটওয়্যার জন্য প্রবলেম হতে পারে, আই থিঙ্ক এটা পরবর্তীতে হয়তো সলভ করে দেওয়ার চেষ্টা করবে। সো মেইন ক্যামেরা দিয়ে আপনি মোটামুটি ভালো পিকচার ক্যাপচার করতে পারবেন। আই থিঙ্ক অপ্পো যে ধরনের পিকচার প্রোভাইড করে থাকে ঠিক তেমনই। এছাড়াও এই ফোনটাতে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স আছে, এটাও কিন্তু মেইন ক্যামেরার সাথে অতটা হাড্ডাহাড্ডি ফাইট না করতে পারলেও মোটামুটি কাছাকাছি। সো লো লাইট সেগমেন্টে দেখা যাচ্ছে এটা একটা নয়েজ দেখা যায় এবং ডাইনামিক রেঞ্জটা মোটামুটি হ্যান্ডেল করতে পারছে অ্যাজ ইউজুয়াল 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড যেমনটা হয় আর কি। সো মোটামুটি কার্যকরী একটা লেন্স কিন্তু অনেকদিন পর আমরা দেখতে পাচ্ছি। সো এটার জন্য একটা থামস আপের যোগ্য অপ্পো। এছাড়াও ফোনটাতে কিন্তু 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স রয়েছে, তো যারা ক্লোজ ফটোগ্রাফি করে থাকেন তো তাদের জন্য আই থিঙ্ক এটা একটা ভালো ডিল হতে পারে। এছাড়াও এটাতে কিন্তু আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন, যেটা আমরা শুরুতেই বলছিলাম। সো পানির মধ্যেও কিন্তু আপনি এই ফোনটার ফটোগ্রাফি করতে পারবেন, যার ফলে কিন্তু আপনি এটার জন্য একটা সেটিংস রয়েছে। সো মোর অপশনে গিয়ে আপনি ক্যামেরার সেটিংসে মোর অপশনে গিয়ে আপনি কিন্তু এটার ফটোগ্রাফি করতে পারবেন, আন্ডার ওয়াটার ফটোগ্রাফি। সেখানে আপনি কিন্তু যেহেতু পানির মধ্যে গেলে আপনার টাচ কাজ করে না, তো সেক্ষেত্রে এটার কিন্তু ভলিউম আপ ডাউন বাটন দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। সো এটা একটা কার্যকরী ফিচার বলতে পারেন। সো অনেক ফোনে কিন্তু মানে ওয়াটারপ্রুফ দেয়, কিন্তু আসলে ফটোগ্রাফি করার জন্য যে ফিচারটা এটা কিন্তু থাকে না, এটার জন্য একটা প্লাস পয়েন্ট। অ্যান্ড এই ফোনটার এআই ফিচার কিন্তু রয়েছে। সো এটার জন্য আপনি কিন্তু যে গ্যালারি আছে, সো গ্যালারি অপশনে গিয়ে আপনি কিন্তু পিকচারের অবজেক্ট ইরেজার করতে পারবেন, মানে কিছু আনওয়ান্টেড অবজেক্ট আছে যেগুলো আপনি ইজিলি ইরেজার করতে পারবেন। এবং এটার একটা নতুন ফিচার অ্যাড হয়েছে, সেটা হচ্ছে অটো মানে পিকচার ইনহ্যান্সার। সো দেখা যাচ্ছে কিছু সময় আমরা পিকচার ধরলে বা ছবি তুললে একটু শেকি হয়, সো অনেকটা ঘোলা লাগে। সো এক্ষেত্রে কিন্তু আমরা ডিটেলস ঘাটতি দেখতে পাই পিকচারের। তো সেক্ষেত্রে আপনি এটার মাধ্যমে এআইয়ের মাধ্যমে আপনি চাইলে এটার পিকচারটা আরও এনহ্যান্স করতে পারবেন ডিটেলস এবং দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে। এছাড়াও আরও কিছু এআই ফিচার রয়েছে যা আপনি যখন প্র্যাকটিক্যাল লাইফে ফোনটা হাতে নেবেন তখন হয়তোবা এগুলো জিনিস আপনি দেখে তারপরে পারচেস করবেন। অ্যান্ড এই ফোনটার ভিডিওগ্রাফি সেন্টিংতে কিন্তু আপনি 60 FPS সর্বোচ্চ ভিডিও করতে পারবেন, তবে এখানে কিন্তু 1080p-তে। তবে এই ফোনটাতে কিন্তু সর্বোচ্চ 2K রেজলিউশন ভিডিও করা যায়। তবে আমার কাছে একটু হতাশজনক মনে হচ্ছে যে 35,000 টাকার ফোনে আমরা 4K রেজলিউশনের ভিডিও করতে পারছি না, যার ফলে আপনার ভিডিওতে বেশ খানিকটা দেখা যাচ্ছে যে ডিটেলসের ঘাটতি পাবেন। সো কন্টেন্ট ক্রিয়েশন যারা করে থাকেন তাদের জন্য কিন্তু একটা আশা থাকে যে আমি 4K রেজলিউশনের ভিডিও করব, তো সেক্ষেত্রে এটা একটা ড্রব্যাক বলতে পারেন। তবে 2K রেজলিউশনের ভিডিও করতে পারবেন, তবে এখানে আবার 30 FPS, তবে 1080p দিয়ে আপনি কিন্তু চাইলে 60 FPS ভিডিও করার সুবিধা রাখতে পারবেন এবং মোটামুটি স্টেবিলাইজেশনও ভালো পাওয়া যায়। আই থিঙ্ক কাজে লাগাতে পারবেন। এবং ফ্রন্টে আসলে দেখতে পাবেন 5 হোল কাটআউটের একটা ডিসপ্লের মধ্যে ক্যামেরা দেওয়া আছে, যেটার 32 মেগাপিক্সেল, যেটার অ্যাপাচার 2.4। সো এটাও মোটামুটি কাজের এবং অপ্পো যে ধরনের পিকচার প্রোভাইড করে থাকে, একটু অর্মস টাইপের পিকচার করে থাকে এবং মোটামুটি ন্যাচারাল চাইতে একটু দেখা যাচ্ছে একটু কালার প্রডিউস করে থাকে, তো সেই রকমই ধরনের পিকচার ছিল। সো আই থিঙ্ক এটা আপনার কাছে ভালো লাগবে, বেশ আইকেচি পিকচার প্রোভাইড করে থাকে, ডাইনামিকনেস মোটামুটি ভালো ধরতে পারে এবং যদি পোর্ট্রেট মোডে পিকচার ক্যাপচার করেন তো সেক্ষেত্রে এইচডি রেশনটা মোটামুটি ধরতে পারছে। তো আই থিঙ্ক
ডিসপ্লের মানে এই ফোনটার সেলফি ক্যামেরা দিয়ে আই থিঙ্ক আপনার খুব একটা খারাপ মনে হবে না। এটা তো আপনি 30 এবং 60 FPS ভিডিও করতে পারবেন, সো মোটামুটি কাজের জিনিস বলতে পারেন। আই থিঙ্ক ক্যামেরা অ্যালগরিদম আমার কাছে খুব একটা খারাপ মনে হয়নি। আই থিঙ্ক আপনাদেরও এই ফোনটার ক্যামেরা নিয়ে খুব একটা হতাশজনক কিছু মনে হবে না। সো এই ফোনটার ব্যাটারির যে অবস্থা, মানে 5800 mAh এর ব্যাটারি এই রকমের চিকন এবং পাতলা ফোনের মধ্যে ইনক্লুড করা আছে। সো এটা দেখলে বোঝা যায় সামনের দিনগুলো আমাদের জন্য ব্যাটারি ব্যাকআপ কেমন হতে চলেছে। সো এই ফোনটা কিন্তু 1 থেকে 1.5 দিন অনায়াসে ফোনটার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। সো আপনি নর্মাল ইউজার হলে 1.5 দিন আপনি চিন্তা করতে হবে না। অ্যাজ এ যদি আপনি একটু হেভি ইউজার হন তো তাদের জন্য হয়তো বা 1 দিন অনায়াসে নিশ্চিন্তে পার করতে পারবেন। কিন্তু এই ফোনটাতে 45 ওয়াটের একটা ওয়াইড চার্জার দেওয়া আছে। এখানে চার্জার ওয়াটটা আরেকটু বেটার দিলে আমার মনে হয় ভালো হতে পারতো। এবং সব মিলিয়ে আমার মনে হয় ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাদের অসন্তুষ্ট হওয়ার কিছু নয়। সো 5800 mAh এর ব্যাটারি এত সুন্দর পাতলা একটা ফোনে দেওয়া আছে, এটা একটা প্লাস পয়েন্ট। অ্যান্ড এই ফোনটার লাউড স্পিকার মানে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, এটা কিন্তু খুবই লাউড ছিল এবং বেশ ক্রিপসি একটা সাউন্ড দেওয়ার চেষ্টা করে, তবে এটা ডিস্ট্রয় অনুভূতি হয় না। সো মোটামুটি একটা ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন। অ্যান্ড এবারে আসা যাক এই ফোনটা আসলে কাদের জন্য। সো যারা আসলে নর্মাল ইউজার রয়েছেন, সো IP69 এর মতো ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ পাচ্ছেন, সুইমিংয়ের মধ্যে যে ছবি তুলতে চাচ্ছেন, অ্যাজ লাইক আপনি ভালো একটা ডিজাইন চাচ্ছেন, ভালো ডিসপ্লে চাচ্ছেন, মোটামুটি কাজে লাগানোর মধ্যে একটা ক্যামেরা চাচ্ছেন, তাদের জন্য এই ফোনটার খুব একটা খারাপ ডিল না। অ্যাজ ইউজুয়াল মানে মোটামুটি অ্যাভারেজ লেভেলের একটা পারফরমেন্স চাচ্ছেন। তো যারা আসলে হাই লেভেলের গেমিং করতে চাচ্ছেন বা মোটামুটি খুব হেভি ইউজারও আছেন, তো তাদের জন্য আসলে এই ফোনটার এই চিপসেট মানে G100 চিপসেটটা খুব একটা রিকমেন্ডেড না। তো যারা নর্মাল ইউজার রয়েছেন তাদের জন্য আই থিঙ্ক এটা খুব একটা খারাপ ডিল না। সো মোটামুটি 35,000 টাকার ফোন হিসেবে আমার কাছে অনেক কিছুই মানে ড্রব্যাক মনে হয়েছে। সো এই ফোনটার প্রাইস যদি স্লাইটলি 27-28,000 টাকার মধ্যে হতো, সো এটা কিন্তু একটা বেটার ডিল হতে পারতো। এবং 35,000 টাকার মধ্যে যদি এই ফোনটা লঞ্চ করেই থাকে তাহলে এটা আমার মনে হয় যে বর্তমান সময়ে 4G না হয়ে যদি 5G হতে পারতো এবং চিপসেটটা যদি আর একটু আপগ্রেড করতে পারতো, আই থিঙ্ক এটা একটা বেটার ডিল হতে পারতো আমার মনে হয়। সো আপনাদের কাছে এই ফোনটা কেমন লেগেছে এই প্রাইস পয়েন্টের মধ্যে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। সো বরাবর মতোই আমি পারভেজ হাসান আজকে আপনাদের সামনে বিদায় নিচ্ছি। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।